বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি নিয়ে চলে এসেছি সেই স্বাদের কাঁটা চচ্চড়ি, যা ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু সেরা একটা খাবার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এবার রায়ের ঠিকানা খুঁজতে মরিয়া অনির্বাণ। অনির্বাণ যখন এই গোটা প্রপার্টির সিক্রেট নিয়ে রায়ের কাছে যখন জবাবদিহি শোনার জন্য রায়কে বারবার করে ফোন করে, ঠিক তখনই রায় একবারও ফোন না রিসিভ করায় এক পর্যায়ে অনির্বাণ বাধ্য হয়ে রায়ের বাপের বাড়িতে ছুটে আসে। তখনই রায়ের বৌমনি বলতে থাকে যে কি ব্যাপার অনির্বাণ, তুমি এ সময় এখানে কি করছো বলো তো? তখনই অনির্বাণ বলতে থাকে, বৌমনি আমি অনেক বড় বিপদে পড়ে গেছি, আর এই বিপদ থেকে শুধুমাত্র রাই উদ্ধার করতে পারে। তার থেকে বড় কথা, রায়ের সঙ্গে আমার হিসেব নিকেশ অনেক চুকানোর আছে। তুমি আমাকে বলতে পারো বৌমনি যে রাই এখন কোথায় আছে? তখনই রায়ের বৌমনি বলতে থাকে, না, রাই আমাকে দিব্যি দিয়ে গেছে, বারবার করে ও বারণ করে গেছে যে ও যেখানে আছে সেখানে ঠিকানা যাতে আমি তোমাকে না জানাই। অনির্বাণ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এমন কোনো অনুরোধ আমার কাছে করো না যাতে আমি তোমার অনুরোধটা রাখতে পারবো না। তখনই অনির্বাণ বলতে থাকে, প্লিজ বৌমনি, এইভাবে তুমি চুপ করে থেকো না। এইভাবে তুমি যদি চুপ করে থাকো তাহলে আমার গোটা পরিবার ভেসে যাবে। রায়ের সঙ্গে অনেক হিসেব নিকেশ চুকানোর আছে, আর সেটা তো রায়ের সামনে গিয়ে সোজাসুজি রাইকে জিজ্ঞেস করতে হবে। তাই বৌমনি তুমি চুপ করে থেকো না, প্লিজ বলো না রাই এখন কোথায় আছে, প্লিজ বৌমনি। রায়ের দাদাভাই বলতে থাকে, কি এমন বিপদ এসে পড়লো তোমার উপরে যেটা থেকে না রাই ছাড়া আর কেউই তোমাকে উদ্ধার করতে পারবে না? তখনই অনির্বাণ বলতে থাকে, কেন আপনি কি জানেন না যে আপনার মেজো বোন আমার বাড়িতে এসে উঠেছে, আর এখন সে দাবি করছে সে আর কোয়েল নাকি আমার বাড়ির মালিক। দুজনে মিলে একজোট হয়ে আমার বাড়িতে গিয়ে থাকছে আর আমার পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে। এসব কি আপনারা কিছু জানেন না, না না জানার ভান করছেন? তখনই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ বুঝতেই পারছিস না, ওরা না জানারই ভান করছে। তখনই রায়ের দাদাভাই বলতে থাকে, আচ্ছা আন্টি, আপনি যে এরকম করে আমাকে বলছেন, যদি এইসব বিষয়ে সত্যিই জানতাম তাহলে আপনার কি মনে হয় আমরা কি এই বাড়িতে থাকতাম, আপনার বাড়িতে গিয়ে উঠতাম না? তাহলে তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা নিশ্চয়ই রায়কে বোকা বানিয়েছে, না হলে রায়ের অজান্তে রায়ের কাছে সেই সিগনেচারটা ওরা নিয়ে ফেলেছে। তার সুবাদে ওদের নামে হয়তো ওই প্রপার্টিটা ট্রান্সফার হয়ে গেছে। আমরা তো এ সম্বন্ধে বিন্দুমাত্র ধারণাও রাখি না। তাহলে আন্টি, আপনি শুধু শুধু আমাদেরকে দোষারোপ করছেন কেন বলুন তো? রায়ের বৌমনিকে বলতে থাকে, দেখো মিষ্টি, এই সময় যদি আমরা রায়ের ঠিকানাটা অনির্বাণের কাছ থেকে গোপন করে যাই তাহলে অনির্বাণের ওপর অবিচার করা হবে। কারণ যেখানে কিনা আমাদের মেজ বোন এরকম একটা অন্যায় করে ফেলেছে, সেখানে আমাদের রায়ের ঠিকানাটা বলে দেওয়াই উচিত। অবশেষে যখন রায়ের বৌমনি সেই স্কুলের ঠিকানাটা দিয়ে দেয়, অনির্বাণ বলতে থাকে, রাই আমি আসছি, তোমার সঙ্গে আমার অনেক কথা বলার বাকি আছে। অনির্বাণের মা বলতে থাকে, অনি তুমি আবারও ভুল করছো, ওই মেয়ের সামনে গেলে তুমি আবারও ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে, ওর সামনে দুর্বল হয়ে পড়বে, আবারও তুমি নতুন করে ওর সঙ্গে সংসার করতে চাইবে। তখন তুমি কি করবে? ওই সম্পর্ক থেকে কি করে বেরিয়ে আসবে? অনির্বাণ বলতে থাকে, মা আমি রায়ের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবো না, এটুকু বিশ্বাস তুমি আমার উপরে রাখতে পারো। আমি যে করে হোক রায়কে এখানে ফিরিয়ে আনবো। রাই আমি আসছি। থেকে অনির্বাণ যখন রায়ের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তখনই রাই দেখে তার মোবাইলে অনেকগুলো মিস কল তার বৌমনি। তখন বলতে থাকে, কি ব্যাপার, বৌমনির এতগুলো ফোন কল আসছে কি করে? কি বাড়িতে কোনো অশান্তি হয়েছে, না কোনো সমস্যা হয়েছে? অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে, বিক্রম, আমি যদি এই মুহূর্তে আগে থেকে রায়কে না জানাই যে আমি অনির্বাণকে ঠিকানাটা দিয়ে ফেলেছি, তাহলে রাই হয়তো আমাকে ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। মায়ের মুখে শুনেছি উত্তম কুমারের কাঁটা চচ্চড়ি নাকি ভীষণই প্রিয়, তাই ভাবলাম আজকের তোমাদের সামনে কাঁটা চচ্চড়ির রেসিপিটা শেয়ার করি। এইভাবে যদি কাঁটা চচ্চড়ির রেসিপিটা তৈরি করো তোমরা, তাহলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না, আর যে কেউ একবার খেলেই কিন্তু বারবার তোমাকে তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে। রেসিপিটার জন্য আমি এদিকে 400 গ্রাম মতো কাঁটা মাছ নিয়েছি। শুধু কাঁটা নয়, কাঁটার গায়ে কিন্তু মাছও লেগে আছে। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে মাছটা নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও মাখাতে পারো, তবে সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা রান্নাতে ব্যবহার করা হয়। মাখানো হয়ে গেছে। এদিকে
মাছের তেল নিয়েছি, দেখো চর্বি যেটা সেটা নিয়েছি। তোমরা যদি বাজার থেকে কিনে আনো তাহলে চর্বি সহ কিনে আনবে, কারণ এই রান্নাতে চর্বি দিলে কিন্তু ভীষণই একটা আলাদা টেস্ট আসে। তোমরা আগের দিন দোকানে গিয়ে বলে দেবে মাছের চর্বি লাগবে, রেখে দেবে দোকানি। এইভাবে এখন আমি চর্বিগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1টা এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে আর ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। এটা কিন্তু বলতে পারো একটা সিক্রেট মশলা। এই মশলা যে রান্নাতে তোমরা ব্যবহার করবে তার স্বাদ কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাবে। খুব ভালোভাবে এই মশলাটাকে লো আঁচে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, শিলনোড়াইতে নিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হাই হিটে গরম করে তারপর মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আমি যেইভাবে ভাজছি। আর অবশ্যই তোমরা একটা ব্যাচে সবগুলো মাছ ভাজতে পারবে না, তাহলে যদি ভাজো মাছগুলো তাহলে ভেঙে যাবে। মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এই মাছগুলোকে আমি তুলে নেব। খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিয়েছি। আবারও কড়াইয়ে তেলটা হাই হিটে গরম করে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আগের মতোই আমি লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, এখন তুলে দিচ্ছি। তেলটা আবার গরম হয়ে গেলে আমি এখানে যে চর্বি ছিল চর্বিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। আর চর্বি থেকে কিন্তু কিছুটা তেল বেরিয়েছে, দেখে বুঝতে পারছো। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চর্বিটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। হালকা ভাজবো, বেশি ভাজার প্রয়োজন নেই। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখো আরও কতটা তেল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 5টা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ঝিরিঝিরি করে ছোট ছোট গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই এইভাবে পেঁয়াজ কাটার চেষ্টা করবে। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে এই কাজটা করতে হবে। পেঁয়াজগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আবারও খুব ভালোভাবে এই সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা তেল থেকে যায়। এখন দেখো কতটা তেল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8 পিস মতো কুচনো কাঁচা লঙ্কা, 1/2 চামচ আবারও হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা আমি দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেয়াল রাখবে যাতে মশলাগুলো না পুড়ে যায়, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের টমেটো। বলতে গেলে এখানে গ্রামের মাপে 250 গ্রাম টমেটো আছে। টমেটোটা যাতে সফট হয়ে যায় তার জন্য কিছুটা পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দেবে। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেয়াল রাখবে যাতে নিচ থেকে না ধরে যায়। দেখো কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো তেল আর জল কিছুই ব্যবহার করিনি, শুধু মশলা কষার সময় জাস্ট আমি একটু জল ব্যবহার করেছিলাম। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আবারও বলছি খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। এখন ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই কাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে কিন্তু জমে যায়। মাছটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোটা দিইনি, আরও কিছুটা আছে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দেব। বেশি সময় নয়, 2 মিনিট মতো ঢাকনা দিলেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিয়েছি আর কতটা তেল বেরিয়েছে দেখো। যেহেতু এতে চর্বি দেওয়া আছে তাই অনেকটা পরিমাণ তেল বেরিয়েছে। এখন আমার বাকি যে মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এই মশলাটা 6 থেকে 7 মাসের জন্যও স্টোর করে রাখতে পারো।
মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি তৈরি। আমি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছি আর ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল কম মশলায় কম সময়ে কম উপকরণে কাঁটা চচ্চড়ি। এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, অনুরোধ থাকলো একবার এইভাবে কাঁটা চচ্চড়ি তৈরি করা। তো তোমরা তো অনেকভাবেই মাছ রান্না করো, তাই না? একবার অন্তত এইভাবে মাছ রান্না করলে তোমরা এর স্বাদ আর এর যে আলাদা টেস্ট সেটা তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নেব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই মাছটা কতটা সুসেদ্ধ হয়েছে। এখন কিন্তু ভীষণই গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, তবুও আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।